আমি সৌরভ। আজ আমরা করব কনস্টিটিউশন থেকে সেকেন্ড পার্ট, প্রিয়াম্বল বা প্রস্তাবনা। এই প্রস্তাবনা থেকে যত ধরনের কনসেপ্ট হয় সেটা ডাব্লিউবিপির জন্য হতে পারে, পিএসসির জন্য, ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস বা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি বা এসএসসিজিডি, যে কোনো পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেটার পিছনে কি কি কনসেপ্ট আছে সমস্ত কিছু আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ক্লিয়ার? আগের ভিডিওটা যদি না দেখে থাকো এক্ষুনি দেখে নাও, ওখানে সংবিধান কিভাবে তৈরি হয়েছিল সমস্ত ইন ডিটেলসে আলোচনা করা আছে এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও আমি সেখানে বলে দিয়েছি। আজকের ভিডিওতে ঠিক সেভাবেই আমি প্রথমে কনসেপ্টটা শেখাবো, তারপর এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। ক্লিয়ার? তাই আজকে আমাদের চ্যানেলটার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্টে জানাবে কেমন লাগছে এই ভিডিওগুলো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, কনস্টিটিউশনের প্রিয়াম্বল। আচ্ছা, একটা কথা, প্রিয়াম্বল বা প্রস্তাবনা জিনিসটা কি? আমরা প্রত্যেকে যে কোনো বই পড়ার আগে সেই বইয়ে কি থাকে সূচিপত্র, সূচিপত্র দেখে আমরা বলে দিতে পারি সেই বইয়ের মধ্যে কি কি সাবজেক্ট বা টপিক আছে, সেই বইটা কি প্রকারের বই, কি ধরনের বই, সেই বইয়ে কি কি বিষয়বস্তু আছে, সমস্ত কিছু কিন্তু আমরা সূচিপত্র থেকে বা ইন্ডেক্স থেকে বুঝতে পারি। একই রকম উপায়ে ভারতের সংবিধানের ইন্ডেক্স বা সূচিপত্র হলো প্রিয়াম্বল বা প্রস্তাবনা। এই প্রস্তাবনার মধ্যে লেখা আছে এই কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের মধ্যে কি কি জিনিস বা কি কি আইন বা কি কি মৌলিক কর্তব্য বা দায়িত্ব বা কি কি অধিকার আছে সমস্ত কিছু আমাদের এই প্রস্তাবনার মধ্যে আলোচনা করা আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার দেখো, এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল, এই ওয়ার্ডটা প্রথম যেটা পরীক্ষাতে আসে, এই ওয়ার্ডটা এসেছে কোথা থেকে? এই ওয়ার্ডটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড, একটা ল্যাটিন ওয়ার্ড প্রিয়াম্বুলাস, একটা ল্যাটিন ওয়ার্ড প্রিয়াম্বুলাস থেকে এই প্রিয়াম্বল বা প্রস্তাবনাটা এসেছে। ক্লিয়ার? দেখবে আমরা ছোটবেলায় যে সমস্ত টেক্সট বুকগুলো হয় সে টেক্সট বুকের সামনে লেখা থাকে আমরা ভারতের জনগণ দিয়ে একটা প্যারা দেওয়া থাকে, সেটাই হলো কি প্রিয়াম্বল বা প্রস্তাবনা। যদি তোমরা না বুঝে থাকো এখানে আমি তোমাদের একটা স্ক্রিনশট দেওয়া আছে, সেটা ভালোভাবে দেখে নাও প্রস্তাবনাটা কি, ভিডিওটা পজ করে দেখে নাও। ক্লিয়ার? এবার দেখো, এই যে প্রিয়াম্বল ল্যাটিন ওয়ার্ড প্রিয়াম্বুলাস, এটার অর্থ কি? এটার অর্থ হলো ভূমিকা, ভূমিকা, ভূমিকা। অর্থাৎ ভূমিকাটা কি, বইটার মধ্যে কি আছে সূচিপত্রের থেকে আমরা বুঝতে পারি বইটার মধ্যে কি কি টপিক আলোচনা করা আছে, ঠিক সেরকম ভাবে প্রিয়াম্বল বা প্রস্তাবনা হলো একটা কনস্টিটিউশন বা সংবিধানের ভূমিকা। একদম সোজা উপায়ে, একদম সোজা ভাষায় আমি তোমাদের সামনে প্রিয়াম্বলটা তুলে ধরছি। দেখো নেক্সট কি, সর্বপ্রথম প্রিয়াম্বল কারা ইউজ করেছিল সংবিধানে? মার্কিন যুক্তরাষ্ট্র, এরা ছিল কি ফার্স্ট। এগুলো সব অনলাইনার, খাতার মধ্যে ভালোভাবে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? এবার দেখো 1946 সালের 13ই ডিসেম্বর, ভালো করে গল্পটা শোনো, 1946 সালের 13ই ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম অবজেক্টিভ রেজলিউশন পাস করেন। কে পাস করেন? জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু, নেহরু, নেহরু মহাশয় আমাদের অবজেক্টিভ রেজলিউশন পাস করেন। ক্লিয়ার? এই কোশ্চেনটা আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, অনেকেই ভুল অ্যান্সার করেছো। কি 1946 সালের 13ই ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু কি পাস করেন? অবজেক্টিভ রেজলিউশন। পরবর্তীকালে এই অবজেক্টিভ রেজলিউশনটাই নাম হয় কি প্রিয়াম্বল বা প্রস্তাবনা। কত সালে এটা গ্রহণ করা হয়? 1947 সালের 22শে জানুয়ারি। ক্লিয়ার? তাহলে দুটো ডেট, একটা কি 1946 সালের 13ই ডিসেম্বর আর 1947 সালের 22শে জানুয়ারি, এই দুটোই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার দেখো নেক্সট,
এই কনস্টিটিউশনের প্রিয়াম্বেলকে অনেকে বলে সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের আত্মা। আবার অনেকে বলেন কি আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন। এটাকে বলা হয় সোল অফ কনস্টিটিউশন বা আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন। ক্লিয়ার? নেক্সট দেখো, এই সংবিধানের যে প্রস্তাবনা, এখানে তুমি ভালোভাবে যদি স্ক্রিনশটটা লক্ষ্য করো, তুমি দেখতে পাবে এখানে কতগুলো ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। কি কি ওয়ার্ড? যেমন হচ্ছে সার্বভৌম, যেমন হচ্ছে কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাধারণতন্ত্র। এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার এক একটা খুব বড় বড় মিনিং বা অর্থ রয়েছে, খুব মিনিংফুল এক একটা ওয়ার্ড। সার্বভৌম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাধারণতন্ত্র। এই প্রত্যেকটার মানে জানার আগে একটা খুব ছোট ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভালোভাবে দেখো। 42তম সংবিধান সংশোধন, খুব ইম্পর্টেন্ট একটা সংবিধান সংশোধন। এটার আগে তোমাদের জানতে হবে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে, ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? উত্তরটা হলো কি, ভারতের সংবিধানের প্রস্তাবনা মাত্র একবার সংশোধিত হয়েছে। এই সংশোধনের থেকেও তোমাকে একটা জিনিস জানতে হবে, এই সংবিধান সংশোধনের ব্যাপারেও কতগুলো গল্প বা কতগুলো ঘটনা ঘটেছে। দেখো কি ঘটনা। বেরুবেরি কেস 1960, ভালোভাবে লক্ষ্য করো। এই 1960 সালে একটা কেস হয়, সেই কেসটার নাম কি? বেরুবেরি ইউনিয়ন কেস। এই কেসে বলা হয় প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের কোনো অংশ নয়, তাই এটাকে কোনরূপভাবে সংশোধন করা যাবে না। ক্লিয়ার? যদি সংবিধানের অংশ না হয় তাহলে আমরা পরবর্তীকালে দেখব আর্টিকেল 368, যেটাতে পাওয়ার দেওয়া আছে পার্লামেন্টকে সংবিধান সংশোধনের অধিকার। ক্লিয়ার? পরবর্তীকালে এটা আমরা আলোচনা করব, কিন্তু এখন মনে রাখো এই 368 নম্বর আর্টিকেলে যে সংবিধান সংশোধনের কথা বলা আছে, সেই সংবিধান সংশোধনের মধ্যে যদি সংবিধানের অংশই প্রিয়াম্বেল না হয় তাহলে সেটাকে এক্সচেঞ্জ বা পরিবর্তন করা তো যাবে না। তাহলে 1960 সালে বেরুবেরি ইউনিয়ন কেসে বলা হয় প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট নয়। কিন্তু পরবর্তীকালে কেশব নন্দা ভারতী ভার্সেস কেরল স্টেট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কেস, যেটা তোমাকে মনে রাখতে হবে। হয়েছিল কত সালে? 1973 সালে। এই কেশব নন্দা ভারতী ভার্সেস কেরল স্টেটে এই কেসটিতে সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট ঘোষণা করে সিদ্ধান্ত নেয়। কি নেয়? যে প্রিয়াম্বল বা সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের একটি অংশ, পার্ট অফ কনস্টিটিউশন, তাই সেটাকে কি করা যাবে? অ্যামেন্ড করা যাবে। পরবর্তীকালে আবার 1995 সালে এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995, এটাকে আরো কনফার্ম করা হয় যে প্রিয়াম্বল ভারতীয় সংবিধানের একটা অংশ বা পার্ট, তাই এটাকে এক্সচেঞ্জ করা বা সংশোধন করা যাবে, কিন্তু মূল বডি বা মূল অর্থের কোনো পরিবর্তন না করে। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে এগুলো আমাদের ডাব্লিউবিপির জন্য ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট এটা কেশব নন্দা ভারতী কেস কত সালে হয়েছিল? 1973 সালে, এতটুকুই। কিন্তু ডাব্লিউবিপি পরীক্ষা বা কেপি বা পিএসসি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, কত সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে সংশোধন করা হয়? 42তম সংবিধান সংশোধন 1976 সালে এটাকে সংশোধন করা হয়। সংশোধনে কি অ্যাড করা হয়? তিনটে শব্দ, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটি শব্দকে কি করা হয়? কনস্টিটিউশনে সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়। ক্লিয়ার? এবার দেখো আমি প্রত্যেকটা শব্দ নিয়ে আলোচনা করব। এতটা পর্যন্ত ক্লিয়ার? প্রথমে আমি কি বললাম? প্রিয়াম্বল, যেটা এসেছে ল্যাটিন শব্দ প্রিয়াম্বুলাস থেকে, যার অর্থ হলো ভূমিকা। ক্লিয়ার?
নেক্সট কি বললাম, সর্বপ্রথম প্রিয়াম্বেল ইউজ করেন কি মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লিয়ার। নেক্সট কি বললাম, জওহরলাল নেহেরু 1946 সালে 13ই ডিসেম্বর প্রিয়াম্বেলের অবজেক্টিভ রেজলিউশন পাস করেন, যেটাই পরবর্তীকালে নাম হয় কি প্রিয়াম্বেল। নেক্সট কি 1947 সালের 22শে জানুয়ারি এটাকে কি করা হয়, কনস্টিটিউশনে অ্যাড করা হয়। এবার দেখো, এটাকে বলা হয় সোল অফ দ্য কনস্টিটিউশন, অনেকে আইডেন্টিটি কার্ড বলে, এগুলো অনেকে অনেক রকম ভাবে এটাকে সম্বোধন করে থাকেন। ক্লিয়ার। নেক্সট কি 368 নম্বর ধারা অর্থাৎ সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে কি করা হয়, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটি শব্দকে অ্যাড করা হয়। এতক্ষণ পর্যন্ত পড়লাম এইটুকু। এবার পড়বো আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর মিনিং কি। ক্লিয়ার। দেখো, প্রথমে কি আছে, সার্বভৌম, ইংরেজিতে বলা হয় সোভারিন। এটার মানে কি, সোভারিনের মানে কি? সোভারিন কথার অর্থ হলো এটাই যে ভারত যে নিজে একটি রাষ্ট্র, এটি বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে কোনো শক্তির থেকে কি না মুক্ত। এটা কোনো বৈদেশিক শক্তির প্রভাব বা ভেতরের কোনো শক্তির প্রভাবে প্রভাবিত নয়। অর্থাৎ ভারত কোনো বাহ্যিক বা আভ্যন্তরীণ শক্তির দ্বারা প্রভাবিত নয়। ক্লিয়ার। একেই বলা হয় সার্বভৌম বা সোভারিন। ক্লিয়ার। নেক্সট দেখো, সমাজতন্ত্র বা সোশ্যালিস্ট। এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা অনেকটা কিসের সাথে রিলেটেড, কমিউনিস্ট মোটোর সাথে রিলেটেড, কিন্তু এখানে এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা কিন্তু মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি এবং নেহরুর ওয়েলফেয়ার অফ দ্য স্টেট এর সাথে জড়িত হচ্ছে সমাজতন্ত্র। ভালো করে বোঝো, সমাজতন্ত্র কোথার অ্যাকচুয়াল অর্থাৎ আক্ষরিক অর্থ হলো কি, যে কোনো মালিকানাধীনের উপর কি সরকারের পার্টলি অথবা একদম পিওরলি কন্ট্রোল থাকবে। কিন্তু এই যে সোশ্যালিস্ট অর্থাৎ ভারতের সংবিধানের যে সোশ্যালিস্ট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এটা হলো গান্ধীয়ান প্রিন্সিপাল অর্থাৎ মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর ওয়েলফেয়ার অফ দ্য স্টেট এই নীতিতে বিশ্বাসী। ক্লিয়ার। নেক্সট দেখো, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, আমাদের আর্টিকেলেও আছে কি 25 থেকে 28, আমরা পরবর্তীকালে আলোচনা করব। প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে তোমাদের সাথে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই সঙ্গে দেখো এবং পাশে দেখো, লাইক করে যাও, কমেন্টে জানাও ভিডিওটা কেমন হলো। দেখো, ধর্মনিরপেক্ষ, এই ধর্মনিরপেক্ষ ওয়ার্ডটা এটার মিনিং হলো কি, যে কোনো ভারতবাসী বা যে কোনো জনগণ নিজের ধর্ম প্র্যাকটিস বা কি করতে পারবে, প্রচার করতে পারবে। ক্লিয়ার। যে কোনো ধর্ম, মানুষ যে কোনো ধর্ম বা নতুন কোনো ধর্ম, যার যা ধর্ম সে নিজ ধর্ম কি করতে পারবে, প্র্যাকটিস বা কি করতে পারবে, প্রচার করতে পারবে। ক্লিয়ার। নেক্সট দেখো, গণতন্ত্র। এই ওয়ার্ডটা আমরা সবাই জানি। গণতন্ত্র কথার অর্থ কি, আমরা কি আমাদের দেশে কি ভোট সিস্টেম আছে, তো ভোটের দ্বারা জনগণকে আমরা নির্বাচিত করতে পারি নির্বাচন পদ্ধতির মাধ্যমে। তাহলে যে নির্বাচিত প্রতিনিধিরা আছে তারা কি আমাদের ভোট দিয়ে অর্থাৎ আমাদের দেওয়া ভোটে নির্বাচিত হন। ক্লিয়ার। তাহলে গণতন্ত্র কথার অর্থ কি, জনগণের সরকার। নেক্সট কি, সাধারণতন্ত্র। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা হলো অনেকটা মোনার্কির অপোজিট, রাজতন্ত্রের অপোজিট। অর্থাৎ রাজতন্ত্র মানে কি, রাজতন্ত্র মানে হলো কি বংশানুক্রমিক ভাবে রাজার পুত্র রাজা। কিন্তু এখানে ভারতে কি সেরকম হয়, বংশানুক্রমিক ভাবে কোনো পদ কি ভারতে আছে? নেই। কেন? কারণ আমরা যাকে ইলেক্ট করব, আমাদের ভোটের মাধ্যমে যে ইলেক্ট হবে সেই করবে কি, সেই হবে প্রধানমন্ত্রী, সেই হবে রাষ্ট্রপতি। ক্লিয়ার। তাহলে কি আমাদের এই সিস্টেমটা রাজার পুত্র রাজা, এই সিস্টেমটা কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে কি আছে, সাধারণতন্ত্র বা রিপাবলিক। ক্লিয়ার। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য। পরীক্ষায় কিন্তু এগুলো একটাও আসবে না। পরীক্ষায় প্রস্তাবনা থেকে শুধুমাত্র আসবে কোন কোশ্চেনটা,
অবজেক্টিভ রেজলিউশন কে পাস করেছিলেন? জওহরলাল নেহরু। কত সালে পাস করেছিলেন? 1947 সালের 22শে জানুয়ারি। ক্লিয়ার? অবজেক্টিভ রেজলিউশনটা পাস হয়েছিল 1946 সালের 13 ডিসেম্বর, আর সেটা কার্যকরী হয় 1947 সালের 22শে জানুয়ারি। ক্লিয়ার? আর কি আসবে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের প্রস্তাবনাকে সংশোধন করা হয়? 42তম, 1976। কোন ওয়ার্ডগুলো অ্যাড করা হয়? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই তিনটি ওয়ার্ড কি করা হয়? অ্যাড করা হয়। ক্লিয়ার? এবার দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, কি দেখো, এই ইন্টিগ্রিটি, ফ্র্যাটারনিটি এবং সোশ্যালিজম, এই তিনটে ওয়ার্ড, ইন্টিগ্রিটি কথার অর্থ কি? অখণ্ডতা। অখণ্ডতা। ইন্টিগ্রিটি কথার অর্থ অখণ্ডতা। ফ্র্যাটারনিটি কথার অর্থ কি? ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ। এবং সোশ্যালিজম, এই তিনটে ওয়ার্ড কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে ইন্সপায়ার হয়েছে? এই তিনটে ওয়ার্ড ইন্সপায়ার হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব থেকে ইন্সপায়ার কোন তিনটে ওয়ার্ড? ইন্টিগ্রিটি, ফ্র্যাটারনিটি এবং সোশ্যালিজম। ইন্টিগ্রিটি কথার অর্থ কি? অখণ্ডতা, ভ্রাতৃত্ববোধ এবং সোশ্যালিজম। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল, এই তিনটে ওয়ার্ড কোথা থেকে বড় করা, কোথা থেকে ইন্সপায়ার হয়েছে? এইটা হয়েছে রুশিয়ান, রুশিয়ান রিভলিউশন। রিভলিউশন, এখান থেকে এটা ইন্সপায়ার্ড। ক্লিয়ার? তাহলে এই প্রিয়াম্বেল বা প্রস্তাবনা থেকে আমার মনে হয় না এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পিএসসির পরীক্ষা হোক বা পিএসসির সবথেকে বড় পরীক্ষা ডব্লিউবিসিএস হোক বা ডব্লিউবিবি বা কেপি বা রেল বা এসএসসি, যে কোনো পরীক্ষাতে এর থেকে বাইরে প্রিয়াম্বেল বা প্রস্তাবনার কোনো প্রশ্ন হতে পারে না। ক্লিয়ার? এর পরবর্তী ভিডিওতে আসবে কি? এর পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করব এবং এইভাবে পুরো কনস্টিটিউশনটা, পুরো সংবিধানটা আমি তোমাদের পার্ট 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 করে শেষ করে দেব উইদিন 1 মান্থ। ক্লিয়ার? তোমাদের কি করতে হবে? তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে বেশি করে, এবং কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। ক্লিয়ার? চলো আজ পর্যন্ত এইটুকুই, এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লিয়ার? এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আর্টিকেলগুলো নিয়ে, যত ধরনের আর্টিকেল আছে, একদম 1 নাম্বার আর্টিকেল থেকে আমি ধাপে ধাপে একদম টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ 1 থেকে 4, 5 থেকে 11, তারপর মৌলিক অধিকার 12 থেকে 35 পর্যন্ত ধাপে ধাপে 12, 13, 14, 15 একদিন করালাম, তারপরের গুলো তারপরের দিন, এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো কনস্টিটিউশনটা, পুরো সংবিধানটা আমি শেষ করতে চলেছি। ক্লিয়ার? তাই সঙ্গে দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা।